দর্শক, সংসদে গণভোট নিয়ে অধিবেশনের দ্বিতীয় দিনে 15ই মার্চ যে ভাষ্যটা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সেখানে তিনি স্পষ্ট বলেছেন আবেগ দিয়ে দেশ চলে না। সেটাকে তাদের বিরোধী দল এখন বেশ ট্রল করার চেষ্টা করছে, সেটা নিয়ে অনেক কথা বলার চেষ্টা করছে। কিন্তু গণভোট নিয়ে তিনি যে সত্য কথাটা বলেছিলেন যে গণভোটের চারটা প্রশ্ন বুঝতে আমারই সময় লেগেছে 3.5 ঘন্টা, মানুষ 1 মিনিটের মধ্যে বুঝে সেটা ভোট দিয়েছে, সেটা কতটা গ্রহণযোগ্য, 4টা প্রশ্নের একই উত্তর কেন হবে, কেন আলাদা উত্তর হবে না, এই যুক্তিগুলো যেমন উপস্থাপন করেছেন, তেমনি সরাসরি বলতে না পারলেও ইনডাইরেক্টলি যে কথাটা আদতে আসে সেটা হচ্ছে যে গণভোট বাংলাদেশের সংবিধানে নেই। সংবিধানে না থাকা যে কোনো কিছুই অবৈধ। যতক্ষণ পর্যন্ত গণভোটের ব্যাপারটা সংবিধানে না আসছে ততক্ষণ পর্যন্ত গণভোট আয়োজন করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। রাষ্ট্রপতির যে অধ্যাদেশের মাধ্যমে কিংবা আদেশের মাধ্যমে গণভোট হয়েছে, রাষ্ট্রপতি 93 অনুচ্ছেদে অনুযায়ী অধ্যাদেশ দিতে পারেন বটে, কিন্তু সংবিধানে নেই এমন কোনো আইন কিংবা কালা কানুন তৈরি করতে তিনি পারেন না। সংবিধান পরিবর্তন করার কোনো অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করতে পারেন না। যেটা তিনি জারি করেছেন গণভোট অধ্যাদেশ এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অধ্যাদেশ, এই দুটোই সংবিধানে নেই, সংবিধানের বিরোধী তিনি আদেশ দিয়েছেন। এই ব্যাপারগুলো নিয়ে অনেক আগে থেকেই অনেক বিশেষজ্ঞরা বলছিলেন যে এগুলো টিকবে না, ভবিষ্যতে এগুলো যদি চ্যালেঞ্জ হয় তাহলে এগুলো বাতিল হয়ে যাবে। সংসদ ইচ্ছা করলেই এটার বৈধতা দিতে পারে না, কারণ রাষ্ট্রপতি যে অধ্যাদেশ জারি করবেন সেই অধ্যাদেশের সাংবিধানিক বাস্তবতা থাকতে হবে। হ্যাঁ, অনেক আইন করতে পারেন, এটা করতে পারেন, ওটা করতে পারেন, কিন্তু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু করতে পারেন না। এই ব্যাখ্যা দেওয়ার পরে বিরোধী দলের এটা নিয়ে আরও বেশি স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ট্রল করার যে ব্যাপারগুলো আমরা দেখছি, সেই ব্যাপারগুলো বিএনপি মনে করছে সেটা অতিমাত্রায় চলে যাচ্ছে। এবং অতিমাত্রায় চলে যাচ্ছে এই ব্যাপারগুলো যখন তারা ভাবছে, তখন বিএনপির ডাকসাইটে নেতা সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেন, তিনি ঢাকা 6 আসন থেকে নির্বাচিত হয়েছেন, মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি হুঙ্কার দিয়ে বলেছেন গণভোট নিয়ে বাড়াবাড়ি করলে পুলিশ হত্যার বিচারের দিকে যাবে সরকার। ভয়াবহ কথা। কিন্তু চলুন একটু এর ভেতরে ঢোকার চেষ্টা করি যে বিএনপির হাতে এই মুহূর্তে বিরোধী দলকে শায়েস্তা করার জন্য কিংবা বিরোধী দলকে বাগে আনার জন্য কি কি এজেন্ডা রয়েছে, যেগুলো তারা চাইলেই, ইচ্ছা করলেই তারা ব্যবহার করতে পারবে। থাকবেন পলিটিক্স। গণভোটের বিষয় নিয়ে যে আলোচনাগুলো চলছে, সেই আলোচনায় আবেগ দিয়ে দেশ চলে না এই বাক্যটাকে নিয়ে যেভাবে বিরোধী দল থেকে ট্রল করা হচ্ছে, তাতে বোধহয় বিএনপিও একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছে। সেই বিব্রতকর পরিস্থিতিতে দাঁড়িয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন, মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী, তিনি যে কথাটা বলেছেন তাকে নিয়ে মোস্তফা ফিরোজের ভয়েস বাংলা চ্যানেল একটা ফটোকার্ড তৈরি করেছে। সেই ফটোকার্ডটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে গণভোট নিয়ে মাতামাতি করলে আমরা পুলিশ হত্যার বিচারের পথে যাব। এটা কিন্তু একটা ভয়াবহ কথা। ভয়েস বাংলা বলছে যে ফেসবুক পোস্ট সূত্রে এই তথ্য, ইশরাক হোসেনের এই মন্তব্য পাওয়া গেছে। কিন্তু আমরা এই ভিডিওটা করার আগে ইশরাক হোসেনের ফেসবুক পোস্ট, সাম্প্রতিক সময়ে ফেসবুক পোস্ট এবং অন্তত গত 10 মার্চ পর্যন্ত, সংসদ বসার আগে পর্যন্ত ফেসবুক পোস্ট ঘাটাঘাটি করেছি। ঘাটাঘাটি করে এই পোস্টটা আর খুঁজে পাইনি। অর্থাৎ সম্ভবত ইশরাক হোসেন এই পোস্টটা আবার অনলি মি কিংবা হাইড করে রেখেছেন। ভয়েস বাংলা এটা নিশ্চিত করছে যে ইশরাক হোসেন এই বক্তব্যটা দিয়েছেন।
ব্যক্তিগতভাবে আমারও মনে হয় যে এই বক্তব্য দেওয়ার যথেষ্ট কারণ রয়েছে, কারণ বিএনপির হাতে এটা কিন্তু একটা বড় অস্ত্র। বিরোধী দল যখন কন্ট্রোলের বাইরে চলে যাবে তখন কন্ট্রোলে আনার জন্য এটা একটা বড় অস্ত্রটা কি? বিএনপি সরকার মানে দায়িত্ব নেওয়ার আগে থেকেই গুঞ্জন চলছিল যে এবার পুলিশ হত্যাকাণ্ডের বিচার তদন্ত এগুলো হবে। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পরে 17 তারিখে শপথ নেওয়ার পরে আমরা দেখেছি যে এই পুলিশ হত্যাকাণ্ডের তদন্তের ব্যাপারে পুলিশের মধ্য থেকে কথা আসছে, গণমাধ্যমে খবর হচ্ছে, এটা নিয়ে বিএনপি মহাসচিব কথা বলছেন যে এটা হবে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তীতে বলেছেন যে এটা হওয়ার কোনো স্কোপ নেই, সুযোগ নেই। এই সুযোগ নেই বলাতে মানে খুবই চাঞ্চল্যকর পরিস্থিতিতে যে বিরোধী দল পড়ে গিয়েছিল, বিশেষ করে এনসিপি জামাতের নেতাকর্মীরা, তারা একটু হাঁপ ছেড়ে বেঁচেছে। যখন মানে প্রচার হতে শুরু করলো যে পুলিশ হত্যাকাণ্ডের বিচার হবে, তদন্ত হবে, তখন তাদের নানা ধরনের বক্তব্য আমরা শুনছিলাম যে মীমাংসিত বিষয়ে কেন তদন্ত হবে, কেন বিচার হবে। তার মানে ব্যাপারটা তাদের মধ্যে আতঙ্ক তৈরি করেছিল যে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত হলে কিংবা বিচার হলে তারা ফেঁসে যাবেন, কিন্তু তাদের তো ফেঁসে যাওয়ার কথা নয়। আবার এটাও অনেকে যুক্তি দিচ্ছেন যে পুলিশ হত্যাকাণ্ডের যদি বিচার হয় তাহলে তো মহান মুক্তিযুদ্ধে ৭১-এর মুক্তিযোদ্ধাদের বিচার হবে রাজাকারদের মারার অপরাধে। এই যুক্তিও অনেকে দিচ্ছেন, মুক্তিযুদ্ধের সঙ্গে ২৪-এর সরকার বিরোধী আন্দোলনের তুলনাও করছেন। হ্যাঁ, এক অর্থে ঠিক যে একটা যদি বিপ্লব হয় তাহলে সেই বিপ্লবে দুই পক্ষেরই মানুষ মরে, দুই পক্ষেরই মানুষ যখন মরে তখন বিজয়ী যারা হয় তারাই মূলত রাজ করে, যারা পরাজিত হয় তারা অপরাধী হয়ে যায়। যদি রিভার্স ঘটনাটা ঘটতো, যদি আন্দোলনকারীরা পরাজিত হতো, যদি সরকার বিজয়ী হতো, তাহলে আন্দোলনকারীদের অনেকেরই হয়তো ফাঁসি হতে পারত এবং পুলিশ হত্যাকাণ্ডের জন্য তাদের মানে বহু জনের বিচার হতে পারত। কিন্তু এই প্রেক্ষাপটে তারা যখন জয়লাভ করেছে তখনও তাদের বিচারের প্রাসঙ্গিকতা নিয়ে অনেকে প্রশ্ন তুলতেই পারেন, হ্যাঁ প্রশ্ন উঠতেই পারে। কিন্তু এই এজেন্ডাটা কি বিএনপি সরকারের হাতে থাকলো না? হ্যাঁ, থাকলো এই কারণেই যে তারা যে কোনো সময় বিরোধী দল যদি বেশি বাগাড়ম্বর শুরু করে তাহলে তারা বলতেই পারে যে আমরা কিন্তু ওই পথে যাব, পুলিশ হত্যাকাণ্ডের তদন্তের পথে যাব। তদন্তের পথে গেলে যেটা হবে, এনসিপির শীর্ষ নেতারা, জামাতের শীর্ষ নেতারা এতে ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারা হয়তো সরাসরি এই কাজগুলো কেউই করেননি, কিন্তু শেখ হাসিনাকে যেভাবে ২৪-এর আন্দোলন দমানোর জন্য কিংবা ছাত্র জনতার উপরে পুলিশের গুলির জন্য হুকুমের আসামি করা হয়েছে এবং হুকুমের আসামি করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেরকম হুকুমের আসামি কিন্তু ডাক্তার শফিকুর রহমান, নাহিদ ইসলামরা হয়ে যাবে, কিংবা বিএনপির সময়ে না হলেও কোনো একটা সময় যদি ওই মানে মহান মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের বিচার যখন আমরা দেখলাম ৪০-৪৫ বছর পরে শুরু হলো, সেরকম ব্যাপার যদি ৪০ বছর পরেও হয় তাহলেও কোনো একটা দিন যদি মানে এই জুলাই বিপ্লবীদের পক্ষে যদি আমি কথা বলি তাহলে এভাবে বলতে হয় যে আল্লাহ না করুক যদি আওয়ামী লীগ আবার ফিরে আসে, তাহলে কিন্তু তারা ওটা আবার ঘেঁটে দেখবে এবং এই পুলিশ হত্যাকাণ্ডের বিচার করবে এবং এনসিপি জামাতের শীর্ষ নেতাদের তখন ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সেটা আওয়ামী লীগ যদি কখনো ফেরে সেটা সম্ভাবনা রয়েছে। বিএনপি কি সেই পথে যাবে? ইশরাক হোসেনের বক্তব্য দিয়ে আমরা কি বুঝতে পারি? আমরা এটা অনুমান করতে পারি, সেটা হচ্ছে যে বিএনপি ইচ্ছা করলে এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। কারণ বিরোধী দল সংসদের প্রথম দিনই ওয়াকআউটের ঘটনা ঘটিয়েছে এবং নজিরবিহীনভাবে তারা প্ল্যাকার্ড দেখিয়েছে, তারা জাতীয় সঙ্গীতকে অবমাননা করেছে, এরকম নানা দৃশ্য আমরা দেখেছি। এই ঘটনা যে আরও বেশি বাড়বে এটা খুবই মানে স্পষ্ট করে বলা যায়। আবার জামাত এনসিপির পক্ষ থেকে আরেকটা দাবিও রয়েছে, সেটা হচ্ছে যে ঐক্যমতের সরকার, জাতীয় সরকার এবং সেই সরকারে জামাত এনসিপির মন্ত্রিত্ব পাওয়া, এই ব্যাপারগুলোও বিএনপির কাছে দাবি রয়েছে। এখন বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে যে বিরোধী দলকে তারা নিজের আন্ডারে রাখবে নাকি দূরে রেখেই মানে শায়েস্তা করার মতো এজেন্ডাগুলো হাতে রাখবে, যে এজেন্ডাগুলোর মধ্যে একটা বড় অস্ত্র কিংবা হাতিয়ার হতে পারে পুলিশ হত্যাকাণ্ডের বিচার কিংবা
তদন্ত। দর্শক, আপনার কাছে কি মনে হয়, বিএনপি আদৌ কি সেই পথে হাঁটবে, কিংবা সেই পথে হাঁটার কি কোনো বাস্তবতা রয়েছে? কারণ যদি সেই পথে হাঁটতে যায়, মানে বিপ্লবীদের জন্য যদি পুলিশ হত্যার বিচার করতে যায় কিংবা তদন্ত করতে যায়, তাহলে তো সেখানে বিএনপিরও অনেকের ফেঁসে যাওয়ার সম্ভাবনা তৈরি হতেই পারে। সুতরাং ইশরাক হোসেনের এই বক্তব্যটা আপনি কতটা আমলে নিতে চাইছেন? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের।